কোনো সমস্যা নাই। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। আলোচনাটা হচ্ছে স্যার, বলছে যেহেতু আপনি অ্যাটর্নি জেনারেল পদে আছেন, নির্বাচন করবেন বিএনপির পক্ষ থেকে, সেক্ষেত্রে আপনার আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছে, আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের আইনজীবী, এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। এর বাইরে না, এর উপরে নিচে কোনো জায়গায় না। আপনারা দেখেছেন। স্যার, অনেকের ধারণা অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন, আসলে কি তাই? তিনি তো সরকারের পক্ষ। অ্যাটর্নি জেনারেল আইনের রাষ্ট্রের পক্ষে। ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি। দ্যাট ইজ ল। আপনি বলছেন যে পদে থেকেও নির্বাচন করা যায়, এটা তো আইন তাই বলে। সংবিধানে তো কোথাও আমরা তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টের উপরে আজকে আমাদের সাবমিশন সমাপ্ত করলাম। আমাদের জাজমেন্ট সমাপ্ত করতে যে আজকে আমরা যে সাবমিশন রেখেছি, গতকাল একটা আউটলাইন দিয়েছি। আজকে আমরা মদিনা চার্টারের প্রেক্ষাপট দেখালাম, যেটা দেখিয়ে বললাম জনগণই মুখ্য, শান্তি মুখ্য, সার্বভৌমত্বই মুখ্য। সেই মুখ্য শান্তি, সাম্য, সার্বভৌমত্ব রক্ষা করতে যে রক্তপাতে লিপ্ত মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সনদ করেছিলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, যেভাবে করেছেন সেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমরা বলেছি সংবিধান একটি রাজনৈতিক দলিল। সেই সংবিধানের রাজনৈতিক দলিলে আমরা মনে করেছি যেভাবে আনা হয়েছে তা জনগণের ইচ্ছার প্রতিফলন করে। আমরা বলেছি যে ত্রয়োদশ সংশোধনীর নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য। সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত দুইটি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বিচারকরা থাকবেন যে কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয়, তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিছিলেন, তাহলে সেই সিস্টেমটা তো বদলানো দরকার। প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন, তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি, আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। তাহলে ওইটার সাথে এইটা স্ববিরোধী হয়ে যায়। এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি। তুলে ধরে আমরা বলেছি যে এই চিত্রই বলছে যে কারণে খায়রুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন, ওই কারণ যে অযৌক্তিক। আপনাকেই বলছি,
ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ওই কারণ যে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, ওই কারণ যে মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না, সেটা এর প্রমাণ। এইটা বলতে যে আমরা পাকিস্তান সুপ্রিম কোর্টের ডোসর মামলার রেফারেন্স দিয়েছি, নুসরাত ভুট্টোর মামলার রেফারেন্স দিয়েছি, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের কেশবানন্দ ভারতীর রেফারেন্স দিয়েছি। এইগুলো দেওয়ার পরে এইটার উপরে আমরা আর্গুমেন্ট করেছি। আমাদের সেকেন্ড আর্গুমেন্ট ছিল জাজমেন্ট প্রসপেক্টিভ না রেট্রোস্পেক্টিভ। সেখানে যে আমরা বলেছি সাধারণ নীতি হলো ল ইজ অলওয়েজ প্রসপেক্টিভ, জাজমেন্ট ইজ রেট্রোস্পেক্টিভ। এর ব্যতিক্রম হলো যদি আপনারা বলেন এই জাজমেন্ট কবে থেকে কার্যকর হবে, এই জাজমেন্ট সেদিন থেকে কার্যকর হবে, এখানে কোনো ব্যত্যয় হয় না। তৃতীয়ত হলো আমরা এইটাকে সাপোর্ট করে মাহমুদুল ইসলাম সাহেবের বই থেকে দেখিয়েছি, সাথে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত গোলকনাথের মামলা সহ 5টা ডিসিশন দিয়েছি যে জাজমেন্ট প্রসপেক্টিভ করা যায়। এখন আরেকটা প্রশ্নের জবাব দিয়েছি যে ধরে রাখেন প্রসপেক্টিভ মানে যেদিন জাজমেন্ট দিলেন সেই দিন থেকে না আরো পরবর্তী থেকে। সেইটা বলতে যে আমরা বলেছি এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে, রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন, কোন ফরম্যাটে সরকার হবে, বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে। এই যে রেভলিউশনারি বিজয়ী শক্তি, এইটাকে রেভলিউশনারি থিওরি জুরিসপ্রুডেন্স বলে এটাকে। এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। যেটা আমরা জাজমেন্ট দিয়ে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের গোলকনাথের জাজমেন্ট দিছি, মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল লয়ের জাজমেন্ট দিছি। সেটা বলতে যে আমরা আরেকটা রেফারেন্স টেনেছি যে একটা দেশ যে ফরম্যাটেরই গভর্নমেন্ট হোক, অনির্বাচিত তথাকথিত প্রধানমন্ত্রী যাই বলি না কেন, একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে চলছিল। রাতের ভোটে করে, নিশি ভোটে করে, ভোট কেটে নিয়ে যেভাবেই হোক, তারপরে সেই সরকার প্রধান যখন 5ই আগস্ট পালিয়ে যায়, তার সাথে তার ক্যাবিনেট যখন পালিয়ে যায়, তার মেম্বার্স অফ পার্লামেন্টরা যখন পালিয়ে যায়, তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায়, তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না, এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না, তখন রাষ্ট্রপতি 106 ধারায় ওপিনিয়ন নিয়ে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। সেটা বলতে যে আমি 72-এর সংবিধানের রেফারেন্স টেনেছি। সেখানে আমরা দেখেছি 72-এর সংবিধান যখন রচিত হয়, কারা রচনা করলেন? বাংলাদেশের 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বিজয় অর্জনকারী জনগোষ্ঠী। তারা বললেন আমার সংবিধান রচনা করবেন 70-এর সংবিধানের আলোকে, পাকিস্তানি সংবিধানের আলোকে নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব, তাদের দায়িত্ব দিলেন। তারা সংবিধান তৈরি করে দিয়ে ওই সংবিধান যাত্রা শুরু করেছেন। সুতরাং রেভলিউশনারি থিওরিতে যে জুরিসপ্রুডেন্সে যে রেভলিউশনারি থিওরিকে অ্যাকসেপ্ট করা হলো, অ্যাডাপ্ট করা হলো, সেই থিওরিটাকেই আমরা হাইলাইট করেছি যে 106 ইজ নট দ্য হোল থিং। 106 ওপিনিয়ন দিয়েছেন, 106 ইজ নট দ্য হোল থিং। দ্য থিং ইজ মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, অভ্যুত্থানকারী জনগণ যখন ডিকটেট করে আমার সরকার এইভাবে চলবে, দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ওইভাবে চলবে। এই বলে আজকে আমরা লাস্ট কনক্লুড করেছি। স্যার উইনস্টন চার্চিলের একটা প্রখ্যাত উক্তি আছে, ইংরেজিতে যেটাকে অনুবাদ করলে, শর্ট করলে বলা হয়, একজন ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ
ছোট পেন্সিল নিয়ে ছোট ছোট পায়ে ছোট ছোট একটা বুথে যে ছোট্ট একটা টিক চিহ্ন দেবে, এর নাম গণতন্ত্র। এর পরে এবং আগে অন্য কোনো কিছুই মূল্য পাইতে পারে না। সুতরাং বাংলাদেশের একজন মানুষের ভোটের কেন্দ্রে গুটি গুটি পায়ে এগিয়ে যে তার পছন্দের নেতৃত্বকে টিক চিহ্ন দেবেন, এটাই সার্বভৌম, এটাই সবচেয়ে বড় ল, এটাই সুপ্রিমেসি। এর থেকে বড় আর কোনো কিছু, কোনো আইন, কোনো সংবিধানের ইন্টারপ্রিটেশন হতে পারে না। সুতরাং খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাতদুষ্ট এবং অপরাধপ্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। অন্তর্বর্তীকালীন সরকার এই সামনে নির্বাচনটা কন্ডাক্ট করবে, তত্ত্বাবধায়ক সরকার আসলে পর থেকে কার্যকর হবে। আমরা মনে করি সেটা। স্যার, একটা বিষয় এখানে, গোলাম পরোয়ারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন মিস্টার শিশির মনির, তিনি তার আদালতেও বলেছিলেন, পরে আমাদেরকে বলেছেন যে রায়ের সাথে যাতে কোনো ধরনের অবজারভেশন না থাকে। এটা জুলাই সনদ, প্রত্যেক আইনজীবীরই তার নিজস্ব সাবমিশন থাকে, নিজস্ব ক্লায়েন্টের ইনস্ট্রাকশন থাকে। এটা শিশির মনির সাহেব যে পর্যবেক্ষণ দিয়েছেন, এটা ওনার সাথে কথা বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদের সাথে ওনার যে যুক্তি ছিল যে এই বিষয়টি যেহেতু জুলাই সনদের সাথে আছে, সেখানে বেশ কয়েকটি ধারায় আছে 16 থেকে শুরু করে, তো আদালত যদি কোনো ধরনের অবজারভেশন দেন বা আদালত কোনো গাইডলাইন আসলে সেটা সেখানে ক্লাস করতে পারে, আপনি সেটা মনে করেন কি? এইটার বিষয়ে যেহেতু আমার সামনে জুলাই সনদ আসেনি এই আর্গুমেন্টের উপরে, সুতরাং ওই জায়গায় আমার কমেন্ট করার কোনো সুযোগ নেই। আমি আরেকটা জিনিস এখানে বলেছি, দেখেন, রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে। আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেকেই মনে করেন, যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি, এটা আপাতত ঝুলে আছে, ঝুলে থাক। সেইটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চায় বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন, গুম, মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে। সেই কারণে তারা এটার সমাধান চাই। সেই ইচ্ছার থেকে সেই ইচ্ছার প্রতিফলন ঘটিয়েই কিন্তু তারা এই মামলাটা তাড়াতাড়ি শুনানি করতে এনেছেন। এটা একটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম মাইল ফলক হবে বলে আমি বিশ্বাস করি। আপনি নির্বাচন করবেন একটা প্রত্যাশার কথা বলেছেন, সেটা নিয়ে স্যার একটু দেখলাম যে ভিন্ন কথা হচ্ছে, আপনারা এসে বললেন আসলে আপনি কি বলতে চেয়েছেন বা তারা কি বুঝেছে, সমস্যাটা কোন জায়গাটায়, আইনের ব্যর্থতা কোথায়? কোনো সমস্যা নাই। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। আলোচনাটা হচ্ছে স্যার, বলছে যেহেতু আপনি অ্যাটর্নি জেনারেল পদে আছেন, নির্বাচন করবেন বিএনপির পক্ষ থেকে, সেক্ষেত্রে আপনার আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি, আমি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের আইনজীবী, এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। এর বাইরে না, এর উপরে নিচে কোনো জায়গায় না। আপনারা দেখেছেন। স্যার, অনেকের ধারণা অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন, আসলে কি তাই? তিনি তো সরকারের পক্ষ। অ্যাটর্নি জেনারেল আইন রাষ্ট্রের পক্ষে। ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করে সরকারের কোনো অ্যাকশন ডিফেন্ডেবল না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি। দ্যাট ইজ ল। আপনি বলছেন যে পদে থেকেও নির্বাচন করা যায়, এটা তো আইন তাই বলে। সংবিধানে তো কোথাও ঠিক আছে, আর কিছু? আজকে কি টপ লাইন হবে? কালকে তো 13th অ্যামেন্ডমেন্ট ছিল না, আজকে কি 13th অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা কথাটা বলবেন নাকি? স্যার, আরেকটা বিষয় একটু, সিদ্দিকী সাহেব তিনি জামিন পেয়েছেন, সেই মামলা এখনো অনেকেই কারাগারেও আছেন, তো সেখানে তার আইনজীবী এবং তিনি আদালত নিয়ে কথা বলেছেন, মন্তব্য করেছেন তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী যে সরকারের ভেতরে যদি আরেক সরকার থাকে সেটা আমরা চাই না, সেটা সেরকম প্রত্যাশা না। এটা রাজনৈতিক ভাবে কে কি বললেন সেটা আমার সামনে বিবেচ্য বিষয় না। আমি রাজনৈতিক উত্তর দিতে এখানে বসি নাই, নাম্বার 1। নাম্বার 2, উনার যদি জামিন হয়ে থাকে, আদালত যদি আইনসঙ্গতভাবে দেন,
আমরা আইনসঙ্গতভাবে বিষয়টা দেখব। ল যেভাবে আমাদের বলেছেন আমরা সেভাবেই দেখব। থ্যাংক ইউ। কি এইটা আপনারা মনে হয় একটু বেশি মানে কালকে আমি মনে করি আপনার বেশি কাভারেজ, আমার এত কাভারেজ দরকার নেই। খারাপ না, 13 অ্যামেন্ডমেন্টের প্রেস ব্রিফিং এ আপনারা অন্য সাবজেক্টকে হাইলাইট করছেন, এটা ঠিক হয়নি। না না না, হেডলাইনটা ভুল হয়েছে, আমার মিসলিডিং হয়েছে। শুনে মনে হচ্ছে যে উনি অলরেডি পদত্যাগ করার ঘোষণা এই মুহূর্তে দিয়ে তারপরেই করছে। উনি যেটা বলেছেন ঠিক আছে, থ্যাংক ইউ।